থাকাতে পাবলিকের সুবিধা হচ্ছিল, কিন্তু বাদ দেওয়াতে আসলে পাবলিক খুব কষ্টের মধ্যেই আছে। তাদেরকে টার্গেট না দিয়া স্যালারি সিস্টেম করলে এই পারাপারিটা কমে যেত। বাসের অসুস্থ প্রতিযোগিতায় সড়কে বিশৃঙ্খলা, নগর পরিবহন সেবায় হোঁচট, রুট পুনর্বিন্যাসে আটকে আছে মালিক সিটিও সমন্বয় কর্তৃপক্ষ, নতুন পরিকল্পনার তাগিদ। পোশাক শিল্পে অসন্তোষ দমনে 1.5 ডজন রুগ্ন কারখানা বন্ধের পরিকল্পনা, কয়েকজন মালিকের জন্য মাশুল গুনছে পুরো খাত, ইন্ধনদাতাদের শাস্তি চায় বিকেএমইএ। এবং দালালের দৌরত্বে বিপাকে দেশের শ্রমবাজার, স্পন্সর ভিসার আবেদন করতে পারছেন না বহু বাংলাদেশি, বাড়ছে সাগর দিয়ে অবৈধভাবে প্রবেশের সংখ্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। মুখ থুবড়ে পড়েছে বিশেষায়িত বাস সার্ভিস, নগর পরিবহন সেবা। রুট রেশনালাইজেশন নিয়ে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাস মালিক, সিটি কর্পোরেশন আর সমন্বয় কর্তৃপক্ষ। যদিও বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনকে জনবান্ধব ও শৃঙ্খলায় ফেরাতে এর বিকল্প নেই, নতুন করে শুরু করার তাগিদ তাদের। আলামিন তুষারের রিপোর্ট। ঢাকা মহানগরীতে বাসের অসুস্থ প্রতিযোগিতায় হরহামেশাই খেসারত দিতে হয় যাত্রী পথচারীদের সঙ্গে অন্যান্য যানবাহনকে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কিংবা নির্দিষ্ট কোম্পানির অধীনে একটি রুটে বাস চালানোর প্রকল্প নেয় সরকার। পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত চালু হয় নগর পরিবহন। 3 বছর আগে চালু হওয়া এই সেবার আর দেখাই মিলছে না। থাকাতে পাবলিকের সুবিধা হচ্ছিল, কিন্তু বাদ দেওয়াতে আসলে পাবলিক খুব কষ্টের মধ্যেই আছে। প্রাইভেট সেক্টরে যে গাড়িগুলো আছে এখানে মনে করেন আপনার রাস্তার রোডের নিয়ম কানুন জানে না। তাদেরকে টার্গেট না দিয়া তাদেরকে স্যালারি সিস্টেম করলে এই পারাপারিটা কমে যেত। ডিসিপ্লিন শেষ, যা যেমন পারাতে মনে করে। নগর পরিবহন চালু করার দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের। 2021 সালের মধ্যে ঢাকায় চলাচলকারী 291টি বাসের যে রুট রয়েছে সেগুলো কমিয়ে নিয়ে এসে 42টি ক্লাস্টার রুট গঠন করে 2500 বাস মালিককে একীভূত করে 22টি কোম্পানি গঠন করার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয়নি একটিও কোম্পানি। তবে সেবা না থাকলেও এর সাক্ষী হয়ে আছে কিছু বাস স্টপেজ আর যাত্রী ছাউনি। একই রুটে এক কোম্পানির বাস চালানোর নীতি মেনেও চলা হয়নি, এমনকি লেগুনা বন্ধে অভিযানের কথা থাকলেও তা করা হয়নি। বলা হয়ে থাকে বাস মালিকদের চাপেই বাস্তবায়ন করা হয়নি রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক চলাচল, যদিও এ অভিযোগ মানতে নারাজ তারা। আমাদের যাত্রীরা এখনো সচেতন হয়নি। এটা যতক্ষণ না যাবে ততক্ষণ সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা গড়ে ওঠা খুব কঠিন। আমরা চাই মালিক তার ন্যায্য ইনকামটা পাক এবং শ্রমিক সারাদিনের যে শ্রম দিচ্ছে সেও যেন তার বেতনটা ন্যায্যভাবে পাক। তবে প্রথম পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা স্বীকার করলেন রুট রেশনালাইজেশনের সমন্বয়কারী কর্তৃপক্ষ। 20টা বাস এর মালিক হচ্ছে 25 জন। তাদের মধ্যে প্রবলেম এবং কনসেন্ট্রেশন নাই বিজনেসের মধ্যে। হ্যাঁ, এইটা একটা ব্যর্থতার কারণ। আরটা হচ্ছে ওই অবৈধ বাস এতে ঢুকে যাওয়া, তখন হচ্ছে কি যে তাদের লস হচ্ছে। তবে যেভাবেই করা হোক না কেন, অনেক উন্নত শহরে সরকারি মালিকানাতেই চলে নগর পরিবহন সেবা। সে পথে হাঁটার পরামর্শ একজন বিশেষজ্ঞের। পুরাতন যে বাসগুলি ছিল, যাদের রুট পারমিট নাই অথবা ফিটনেস নাই, সেই বাসগুলি রেখে কিন্তু আমরা বাস রুট রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছি। ফলে এটা হোঁচট খেয়েছে এবং হোঁচট খাওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল। তো আসলে কোম্পানি যদি ফর্ম না করা হয় এবং সেখানে সরকারের যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু এটা আমি মনে করি যে আলোর মুখ কিন্তু দেখবে না। ঢাকা শহরে চলাচলকারী বাসের মালিকদেরও ওই প্রক্রিয়ায় যুক্ত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি করা 21 কন্টেইনার বোঝাই 10 কোটি টাকার মূল্যের ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানিকারক ছাড় না করায় বন্দরে পড়ে থাকা এসব ফল অনেকটা খাবার অনুপযোগী। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে 9,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার পড়ে রয়েছে, যেগুলো অনেক আগে নিলামে বিক্রি করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ফল বোঝাই বিশেষায়িত রেফার কন্টেনার রয়েছে কয়েকশো। এ ধরনের 21টি কন্টেনার বোঝাই অন্তত 400 মেট্রিক টন ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস।
প্রায় আনুমানিক হচ্ছে 400 মেট্রিক টন বিভিন্ন ধরনের ফল আগামী সপ্তাহের মধ্যে আমরা এই কন্টেনারগুলো ধ্বংস করে এবং এই ধ্বংসের স্থান হচ্ছে সিটি কর্পোরেশন ডাম্পিং ইয়ার্ডে আমরা এগুলো ধ্বংস করব বলে ধ্বংস কমিটি একমত পোষণ করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা কমলা, মাল্টা, ম্যান্ডারিন এবং ড্রাগন ফলের বর্তমান বাজার মূল্য প্রতি কেজি 200 টাকার বেশি। সেই হিসেবে প্রতিটি কন্টেনারে অন্তত 60 লাখ টাকার ফল ছিল, যেগুলো নষ্ট হয়ে যাওয়ায় ধ্বংস করতে বাধ্য হচ্ছে। আমদানি সংক্রান্ত জটিলতা যেমন ফল বোঝাই এসব কন্টেনার আটকা পড়েছিল, তেমনি আর্থিক ক্ষতির আশঙ্কায় আমদানিকারকদের পণ্য ছাড় না করার কৌশলও ছিল এখানে। পরে যে রেফার কন্টেনারগুলো থাকে এগুলিকে আমরা ড্যামেজ দিতে হচ্ছে, তারপরে পোর্ট ড্যামেজ দিতে হচ্ছে, যার কারণে মালটা নিতে ধরেন বাজার হিসেবে অনেক টাকা পড়তে হয়ে যাচ্ছে, যার কারণে মালটা নিতে পারতেছে না সে, আপনার পরে এখন এগুলো ড্যাম্পিং করতেছে। ডিউটি বেশি, ডলারের দাম বেশি, মার্কেটে চাহিদা কম, খাচ্ছে কম, ওই হিসাবে অনেক সময় লোকসান গেলে মানুষ মাল বন্দর থেকে ডেলিভারি নেয় না। বিপুল পরিমাণ আমদানি করা ফল বন্দরে ইয়ার্ডে পড়ে থাকার পাশাপাশি নিলামে তুলতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে কাস্টমসের দীর্ঘসূত্রি থেকে দুষছেন বিডার অ্যাসোসিয়েশন। তবে শুল্কায়ন জটিলতায় কোনো মামলা হলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে পণ্য নিলামে বিক্রি করতে পারে না কাস্টম হাউস। ফল বোঝাই 21 কন্টেনারও মামলা জটিলতায় নিলামে তোলা যায়নি। যারা নিলাম করে আমরা তো অপেক্ষায় থাকি যে নির্দিষ্ট সময়ে এটা পণ্য অনুমোদন হোক, এই নিলাম হবে, আমরা বিড করবো, আমরা নিব, কিন্তু আমাদেরকে কোনো অবহিত করে না। ওদের মানে অসহযোগিতার কারণেই মালগুলো ধ্বংসে চলে যাচ্ছে। ফলসহ পচনশীল পণ্যের গুণগত মান বজায় রাখতে রেফার কন্টেনারগুলোকে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়, আর এই খাতে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুযোগ থাকলেও রংপুর অঞ্চলে কাটেনি অর্থনৈতিক বাধা। স্বাধীনতার পর বিকশিত হয়নি বিভাগের শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, সহজ শর্তে ঋণ এবং উত্তরের উন্নয়নে আলাদা শিল্পনীতির বাস্তবায়ন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নানা প্রতিকূলতায় এখনও পিছিয়ে রংপুর অঞ্চলের শিল্প খাত। এ কারণে সৃষ্টি হয়নি কাঙ্ক্ষিত কর্মসংস্থান, বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী 2016-17 অর্থ বছরে রংপুর বিভাগের জন্য বরাদ্দ ছিল গড়ে 3.13%, আর 2018-19 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 0.98%। অথচ ঢাকা বিভাগের জন্য এ বরাদ্দ ছিল 38.54%। অন্যদিকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে যেখানে বেকারত্বের হার 3.4 থেকে 3.6%, সেখানে রংপুর বিভাগে এ হার 6.9%। অর্থনীতিবিদরা এর কারণ হিসেবে বলছেন শিল্পায়ন না হওয়াকে। যারা আগ্রহী আছেন তাদেরকে আগ্রহ যাতে নষ্ট না হয় এই জন্য সরকারি লাইসেন্সগুলো অবশ্যই খুব সহজ পদ্ধতিতে করে দিতে হবে। হাইটেক ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওষুধ শিল্প, এই বিষয়গুলো আসতে পারে, অর্থাৎ মাল্টি ন্যাশনাল টাইপের যে কোম্পানিগুলো আছে শিল্প স্থাপন করতে পারে। উত্তরায় বিজেট ছাড়া দীর্ঘ সময়ে রংপুর অঞ্চলে গড়ে ওঠেনি ভারী শিল্প এলাকা। 4টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কথা থাকলেও আটকে আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। সেন্সাস অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ সিএমআই এর তথ্য বলছে 2006 সালে ঢাকা বিভাগে শিল্পায়নের হার 17.41, একই সময় রংপুর বিভাগে এই হার 1.27%। উদ্যোক্তারা বলছেন অবকাঠামোগত দুর্বলতা ও গ্যাস সরবরাহ না থাকায় নিম্ন শিল্পায়িত অঞ্চলের তালিকায় স্থান পেয়েছে রংপুর। অনেক ব্যবসায়ী রয়েছেন, যখন রংপুরে গ্যাসের অ্যাভেলেবিলিটি হবে তখন তারা অবশ্যই রংপুরে বিনিয়োগ করবেন কিংবা এই উত্তর অঞ্চলে বিনিয়োগ করবেন। সংযোগটা আমরা যদি সঞ্চালন লাইনটায় পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের এখানে একটা বড় ধরনের শিল্প বিপ্লবের মাধ্যমে নতুন নতুন হাজার হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে। বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইনের যে সম্প্রসারণের কাজ হচ্ছে, বলা হচ্ছে 2025 সালে কাজ শেষ হওয়ার পর গ্রাহক পর্যায়ে সংযোগ দেওয়া হবে। তবে গবেষকরা বলছেন প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সবার আগে নিশ্চিত করতে হবে গ্যাসের প্রাপ্যতা। বাজারে যখন গ্যাসের একটি বড় সংকট আমরা দেখতে পাচ্ছি, তখন এই সংযোগ দিয়েই আমাদের দায়িত্ব শেষ করব না তো, ফলে এর যোগানটা নিশ্চিত করাটা খুব জরুরি। রংপুর অঞ্চলকে শিল্পে এগিয়ে নিতে সড়ক ও রেলপথ উন্নয়নের পাশাপাশি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শাহজালাল বিমানবন্দরে ক্যানোপির ভেতর স্বজনদের প্রবেশ, যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, এতে ব্যাহত হচ্ছে যাত্রী সেবা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
অবকাঠামো ও সুযোগ সুবিধাজনিত নানা সংকট রয়েছে কয়েক দশকের পুরনো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপরও যাত্রীকে ঘিরে বিমানবন্দর কেন্দ্রিক স্বজনদের রথযাত্রা কমিয়ে দেয় স্বাভাবিক গতি, যা বেসামাল করে ফেলে আকাশ পথে যাতায়াতের এই গুরুত্বপূর্ণ চত্বরের পরিবেশ। আগস্টে সরকার পতনের পর আরও বেগতিক হয়ে পড়েছে যাত্রী বের হওয়ার ক্যানোপি অংশ। ভেতরে সেবার মান বাড়লেও বাইরে নিয়ন্ত্রণ হারা যাত্রী স্বজন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সদস্যরাও কখনো কখনো দিশেহারা। মাইকিং করেও আনা যাচ্ছে না শৃঙ্খলা। ভিতরে একটু ভালো হয়েছে, আগের চেয়ে উন্নত হয়েছে, কিন্তু বাইরে এমন পরিবেশ খারাপ, দাঁড়ায় থাকা যায় না এই অবস্থা। অপেক্ষমান কেউ কেউ এই প্রবেশ সীমাকে না মানতে চাইলেও অন্যরা বলছেন নিরাপত্তা জোরদারের কথা। সবাই তো চায়, দেখা যায় অনেক দিন পরে সবার আত্মীয় স্বজন আসে, সবাই চায় একটু ভিতরে ঢোকার জন্য, তো এখানে তো ঢুকতে দেয় না। এটা কিছু করার নাই, ঢুকবি যাত্রী আসার জন্য আর কি। যে ইগুলো পথগুলো আছে ওগুলো থেকে একটু মেনটেন করে রাখা, যদি করতে পারে দূরে রাখাটাই ভালো। আর বর্তমান পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিচ্ছে ট্যাক্সি বা পরিবহন সংশ্লিষ্টরাও। তাহলে উপায় কি? এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন যাত্রী ছাড়া অন্যদের প্রবেশে উচ্চ মূল্যের চার্জ নির্ধারণ করতে হবে। বাইরে গেলে আমরা অনেকে মিলে যাই এয়ারপোর্টে তাদেরকে সি অফ করতে, এটা আমাদের কালচার। সিচুয়েশনটা যেন ম্যানেজেবল থাকে সেজন্য আমি মনে করি যে আপনি যদি ভেরি হেভি এন্ট্রি চার্জ করেন তাহলে কিছুটা মানে বেশ ভালোভাবে এই সংখ্যাটা কমে যাবে। প্রতিদিন গড়ে শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন প্রায় ৩৫,০০০ যাত্রী। সতর্কতামূলক শব্দ ব্যবহার করেও এই বিমানবন্দরে ক্যানোপি চত্বর থেকে যাত্রী স্বজনদের বের করা কঠিন হয়ে পড়ছে নিরাপত্তা রক্ষীদের জন্য। তবে সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক পরিবেশ রাখার পাশাপাশি যাত্রী সাধারণ এবং বিশ্ব পর্যটকদের এই বিমানবন্দর ব্যবহার উপযোগী করে প্রচার করার দায়িত্ব রয়েছে সাধারণ মানুষেরও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের অভিবাসন বিরোধী ঘোষণায় যুক্তরাষ্ট্রে বাড়ছে আতঙ্ক। আইনি পথে বিষয়টি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। এদিকে পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাখ লাখ অভিবাসীদের মাঝে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেননা কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এ কারণে অভিবাসীদের আশঙ্কা ট্রাম্প ক্ষমতায় এসে শুরুতেই অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কাজ শুরু করবেন। যুক্তরাষ্ট্রে 1 কোটিরও বেশি কাগজপত্রহীন অভিবাসী রয়েছেন, যারা অবৈধ হিসেবেই পরিচিত। জো বাইডেনের বিগত 4 বছরে আরও কয়েক লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে এসেছেন। তারাও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিনাতিপাত করছেন ট্রাম্প ক্ষমতায় আসার আগে। তাই এসব অভিবাসীরা বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই প্রথমে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধের উদ্যোগ নেবেন। সেই সঙ্গে কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারের বিষয়টিতেও তিনি বিশেষ নজর দেবেন। তাই ট্রাম্পের মিত্ররা অভিবাসীদের গ্রেফতার এবং নির্বাসনের বিকল্প নিয়ে আলোচনা করছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। সোমবার নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন এলিস স্টিফানিককে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছেন। ট্রাম্প বলেন, স্টিফানিককে রাষ্ট্রদূত মনোনীত করতে পেরে তিনি আনন্দিত। স্টিফানিককে একজন শক্তিশালী, ইস্পাত কঠিন, দৃঢ়চেতা সম্পন্ন, সুযোগ্য ও যুক্তরাষ্ট্রের জন্য একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দালাল চক্রে দৌড়তে বিপাকে পড়েছে দেশের শ্রমবাজার। ইতালিতে স্পন্সর ভিসার আবেদন করতে পারছেন না বহু বাংলাদেশি। ফলে জীবনে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন অনেকে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। স্বপ্নের দেশ ইতালিতে আসার স্বপ্ন ভেঙে যাচ্ছে বাংলাদেশিদের। দালাল চক্রের কর্মকাণ্ডের ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম জটিলতা। চলমান স্পন্সর ভিসার আবেদনও করতে পারছেন না বহু বাংলাদেশি। এদিকে বৈধ পথে জটিলতা দেখা দেয় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন বাংলাদেশিরা। চলতি বছরের প্রথম 10 মাসেই সাগর পথে ইতালিতে এসেছেন 11,000-এরও বেশি বাংলাদেশি। তাদের রাখা হয়েছে রাজধানী রোম সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।
ইতালি প্রবাসীরা বলছেন দালালদের কারণে বৈধ পথে আসতে না পারার কারণেই এ পথ বেছে নিয়েছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতারও কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন তারা। অবৈধ পথে যারা আসতেছেন সাগর পথে এখানে আসলে কাগজপত্র সহজে পাওয়া অসম্ভব হয়ে যায়। চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে 57,911 জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশিরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। প্যারাগুয়েতে নিষিদ্ধ হলো লিওনেল মেসির নাম্বার 10 জার্সি। শুধু মেসি নয়, স্থানীয়রা আর্জেন্টিনা দলের কোনো জার্সি পরেই মাঠে আসতে পারবে না বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। শুক্রবার ফিফা বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ সামনে রেখে অনুশীলনও শুরু করেছে স্ক্যালেনির শিষ্যরা। তবে সেই ম্যাচে প্যারাগুয়ের মেসি ও আর্জেন্টাইন ভক্তদের মাঠে আর্জেন্টিনার জার্সি না পরে আসার ঘোষণা দিয়েছে এপিএফ। মূলত নিজেদের ভক্তদের সমর্থনে হোম ভেন্যুতে বাড়তি সুবিধা নিতে চায় তারা, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের লাইসেন্সিং ম্যানেজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকাতে পাবলিকের সুবিধা হচ্ছিল, কিন্তু বাদ দেওয়াতে আসলে পাবলিক খুব কষ্টের মধ্যেই আছে। তাদেরকে টার্গেট না দিয়া স্যালারি সিস্টেম করলে এই পারাপারিটা কমে যেত। বাসের অসুস্থ প্রতিযোগিতায় সড়কে বিশৃঙ্খলা, নগর পরিবহন সেবায় হোঁচট, রুট পুনর্বিন্যাসে আটকে আছে মালিক, সিটি ও সমন্বয় কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনার তাগিদ। পোশাক শিল্পে অসন্তোষ দমনে 1.5 ডজন রুগ্ন কারখানা বন্ধের পরিকল্পনা। কয়েকজন মালিকের জন্য মাসুল গুনতে হচ্ছে পুরো খাত। ইন্ধনদাতাদের শাস্তি চায় বিকেএমইএ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।